একটা দেশের শক্তি শুধু তার সেনার সংখ্যায় নয়, শক্তি থাকে তার তথ্যে, তার সচেতনতায়, তার আকাশ দেখার সক্ষমতায়। 23 আগস্ট 2026 ঢাকা ক্যান্টনমেন্টে এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ফলক উন্মোচন করলেন। খবরটা বড় কোনো হেডলাইন পেল না, কিন্তু এই একটা সিদ্ধান্ত বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ইতিহাস বদলে দিচ্ছে। নাম এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, সংক্ষেপে ADSI। আর মাত্র কয়েকদিন আগে 30 জুলাই 2026 বাংলাদেশ যোগ দিয়েছে সৌদি নেতৃত্বাধীন 14 দেশের সামরিক জোটে। বাবেল মানদেব প্রণালীর রক্ষায় এই জোট, যেখানে বিশ্বের 10 থেকে 12% বাণিজ্য প্রতিদিন পার হয়। এই দুটো ঘটনা একসাথে করলে বোঝা যায় বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি একটা নতুন যুগে প্রবেশ করছে। আর এতেই মাথা ব্যথা বাড়ছে ভারতের। আজ সেই পুরো গল্পটা বলবো, তো চলুন শুরু করা যাক। এই বিপ্লব বুঝতে হলে আগে বুঝতে হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার আগে কিভাবে কাজ করত। আগে বাংলাদেশের বিভিন্ন রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আলাদা আলাদা চালানো হতো। একটা রাডার ঢাকায় দেখছে, আরেকটা বগুড়ায় দেখছে, আরেকটা চট্টগ্রাম, কিন্তু এরা একে অপরের সাথে কথা বলতে পারছে না। একই নেটওয়ার্কে এদের সংযোগ নেই। একটা হুমকি দেখা গেলে সেই তথ্য কেন্দ্রীয় কমান্ডে পাঠাতে সময় লাগছে, সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। যুদ্ধকালীন সময়ে এই দেরি মানেই বিপদ। ধরুন একটি শত্রু বিমান বা ক্রুজ মিসাইল আসছে, একটি রাডার সেটা দেখলো, কিন্তু সেই সংকেত অন্য কমান্ড সেন্টারে পৌঁছাতে মিনিট দুয়েক লাগলো। 2 মিনিটে একটি আধুনিক ক্রুজ মিসাইল 30 কিলোমিটার পার করে ফেলে। এটাই ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় দুর্বলতা, ডিসেন্ট্রালাইজড কমান্ড সিস্টেম। এবার আসি এই দুর্বলতা দূর করার গল্পে। 23 আগস্ট 2026 প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ক্যান্টনমেন্টের এয়ার ডিফেন্স অপারেশন সেন্টারে এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন বা ADSI এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং আকাশ প্রতিরক্ষার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এই ADSI আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে কল্পনা করুন একটি কন্ট্রোল রুম, যেখানে একটি বিশাল স্ক্রিনে বাংলাদেশের পুরো আকাশ দেখা যাচ্ছে রিয়েল টাইমে। দেশের সব রাডার, সব কমান্ড সেন্টার এখন একটি কেন্দ্রীয় নেটওয়ার্কে সংযুক্ত। একটি রাডার কিছু দেখলে মিলি সেকেন্ডের মধ্যে সেই তথ্য সব কমান্ড পয়েন্টে পৌঁছে যায়। প্রধানমন্ত্রী পরে এয়ার কমান্ড অপারেশন সেন্টার বা ACOC পরিদর্শন করেন, যেখানে ডিজিটাল ডিসপ্লেতে সরাসরি দেখানো হলো বিমান বাহিনীর যুদ্ধ বিমান শত্রু বিমান ইন্টারসেপ্ট করছে এবং চট্টগ্রাম থেকে পরিচালিত UAV ড্রোনের লাইভ ফিড। এই ব্যবস্থাটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল সব উন্নত দেশের সামরিক বাহিনী ব্যবহার করছে। এটাই ছিল পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মূল শক্তি। ভারত পাকিস্তান সংঘর্ষে যা পাকিস্তানকে এই সুবিধা এনে দিয়েছিল। ADSI এর সাথে আরেকটা বিষয় বুঝতে হবে, এই সিস্টেমের চোখ কতটা দূর দেখতে পাচ্ছে। 2025 সালের 16 এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর 71 স্কোয়াড্রনে এবং 18 জুন বগুড়া রাডার ইউনিটে ফ্রান্সের থ্যালেস কোম্পানি GM403M এয়ার সার্ভেলেন্স রাডার আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হয়। GM403M এই রাডারটি কতটা শক্তিশালী? এর রেঞ্জ 480 থেকে 550 কিলোমিটার পর্যন্ত। 550 কিলোমিটার মানে বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য এই রাডারের নজরে। পশ্চিমে ভারতের 7 সিস্টার্স রাজ্য এবং পশ্চিমবঙ্গের অনেকটা অংশ এর রেঞ্জে। যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, ট্যাকটিক্যাল মিসাইল সবকিছু রিয়েল টাইমে শনাক্ত করা যাচ্ছে। আগে এই রাডারগুলো আলাদা আলাদা কাজ করত। ADSI চালু হওয়ার পর এই দুটো রাডার এবং দেশের বাকি সব রাডার একটি কেন্দ্রীয় নেটওয়ার্কে যুক্ত হয়ে গেল। ফলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার চোখ এখন অনেক বেশি তীক্ষ্ণ, প্রতিক্রিয়া অনেক বেশি দ্রুত এবং এই রাডার শুধু নিরাপত্তার কাজেই লাগবে না, বিমানের ওভার ফ্লাইট ফি থেকেও বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে। এবার আসি দ্বিতীয় বড় ঘটনায়, সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যোগদান। কিন্তু তার আগে বুঝতে হবে সৌদি আরব বাংলাদেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ। সৌদি আরব ও বাংলাদেশ 1975 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।
1976 সাল থেকে শ্রমিক যাওয়া শুরু হয়। 2025 সালে মাত্র 1 বছরে 7,52,715 জন বাংলাদেশি সৌদি আরবে কাজের জন্য গেছেন, যা সেই বছর বাংলাদেশের মোট বিদেশে যাওয়ার শ্রমিকের 2/3 বেশি। এই মানুষগুলো দেশে কতটা অর্থ পাঠাচ্ছে? অর্থ বছরের প্রথম 11 মাসে সৌদি আরব থেকে বাংলাদেশি শ্রমিকদের দেশে পাঠিয়েছেন $5.28 বিলিয়ন। বাংলাদেশের মোট রেমিটেন্স আয়ের প্রায় 16%। এই রেমিটেন্স বাংলাদেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গৃহ নির্মাণকে সরাসরি সচল রাখছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমাচ্ছে। 2026 সালের 4 আগস্ট সৌদি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আল খিরেজির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বাংলাদেশ সৌদি আরবের সাথে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়তে আগ্রহী। সৌদি আরব বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক খাদ্য, আইটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। এই প্রেক্ষাপটেই বুঝতে হবে কেন বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিল। 2026 সালের জুলাই মাস, মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধ চলছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ, বিশ্বের 20% তেল ও গ্যাসের পথ বন্ধ। সৌদি আরব তাদের তেল রপ্তানি সরিয়ে দিল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে, কিন্তু সেখানেও বিপদ। ইরান সমর্থিত হুতি বাহিনী 20 জুলাই লোহিত সাগরে সৌদি জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল। বাবেল মানদেব প্রণালী মাত্র 29 কিলোমিটার চওড়া, কিন্তু বিশ্বের 10 থেকে 12% সামুদ্রিক বাণিজ্য এই প্রণালী দিয়ে যায়। হরমুজ বন্ধ থাকায় এই প্রণালী এখন সৌদি তেলের একমাত্র পথ। জুলাই 2026 সৌদি আরব ঘোষণা করল 14 দেশের বহুজাতিক সামরিক প্রতিরক্ষার জোট। সদস্যরা হলেন সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, ইয়েমেন, বাংলাদেশ, নাইজেরিয়া, সুদান, জিবুতি ও সোমালিয়া। জোটের লক্ষ্য লোহিত সাগর, বাবেল মানদেবের প্রণালী ও আদেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা। বাংলাদেশ কেন যোগ দিল? কারণটা সহজ, বাংলাদেশের $5.28 বিলিয়ন রেমিটেন্স সৌদি আরব থেকে আসছে। বাংলাদেশের পোশাক রপ্তানি একটা উল্লেখযোগ্য অংশ ইউরোপে যায় এই প্রণালী পেরিয়ে, আর জ্বালানি তেলের দাম বাড়লে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি চাপ পড়ে। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, ভারত কেন উদ্বিগ্ন? প্রথম উদ্বেগ ADHI ও GM403M রাডার। বাংলাদেশের রাডার এখন 550 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছে। এর মধ্যে ভারতের 7 সিস্টার্স রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিশাল অংশ এসে যাচ্ছে। এই রাজ্যগুলোতে ভারতের সংবেদনশীল সামরিক স্থাপনা আছে। বাংলাদেশ এখন এই অঞ্চলের আকাশ কার্যক্রম রিয়েল টাইম পর্যবেক্ষণ করতে পারবে। এটা ভারতের সামরিক পরিকল্পনার জন্য একটি নতুন ভেরিয়েবল। দ্বিতীয় উদ্বেগ, পাকিস্তান ও তুরস্কের সাথে একই জোটে। সৌদি জোটের সদস্য তালিকায় পাকিস্তান ও তুরস্ক আছে। দুটো দেশই ভারতের সাথে কৌশলগতভাবে প্রতিযোগিতায়। বাংলাদেশ এখন এই দুটো দেশের সাথে একটি সামরিক কাঠামোতে। ভারতের চোখে এটা ভূ রাজনৈতিক বিন্যাসের পরিবর্তন। তৃতীয় উদ্বেগ, সৌদি বিনিয়োগ ও প্রভাব। সৌদি আরব যদি বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করে, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক নির্ভরতা অনেকটা বদলে যাবে। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ওপর যে কৌশলগত প্রভাব বজায় রেখেছিল, সেটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে এই গল্পের অনেস্ট বিশ্লেষণে ঝুঁকিগুলোও বলতে হবে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সৌদি জোটে যোগদানের সবচেয়ে বড় ঝুঁকি হলো মিশন ক্রিপ। শুরু হতে পারে প্রতীকী সদস্য পদ দিয়ে, কিন্তু ধীরে ধীরে এটা নজরদারি, স্কেট, ইন্টারডিকশন এবং সবশেষে যুদ্ধে রূপ নিতে পারে। বাংলাদেশকে নিশ্চিত করতে হবে তার বাহিনী জাতীয় কমান্ডের অধীনেই থাকবে, সুস্পষ্ট ভৌগোলিক সীমা ও নিয়োজন বিধি থাকবে। ইরান বাংলাদেশের সাথে বর্তমানে কোনো সরাসরি সামরিক উত্তেজনায় নেই, কিন্তু এই জোট কার্যত ইরান সমর্থিত হুতির বিরুদ্ধে। এটা ঢাকা ও তেহরানের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তবে ADSI ও GM403M রাডারের প্রযুক্তিগত সক্ষমতা থাকলেই হবে না। দক্ষ অপারেটর, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সাইবার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। বর্তমানে বাংলাদেশ একসাথে কয়েকটি বার্তা দিচ্ছে। প্রথম বার্তা, আমাদের আকাশ আমরা নিজেরা দেখব। ADSI ও GM403M রাডার দেশের প্রতিরক্ষা স্বনির্ভরতা বাড়াচ্ছে। দ্বিতীয় বার্তা, আমাদের অর্থনৈতিক স্বার্থ যেখানে সেখানে আমরা থাকব।
সৌদি জোটে যোগদান মানে $5.28 বিলিয়ন রেমিট্যান্স সুরক্ষায় সরাসরি প্রতিশ্রুতি। বাংলাদেশ 2026 সালের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বের হওয়ার লক্ষ্যে কাজ করছে এবং 2041 সালের মধ্যে উন্নত অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে। এই লক্ষ্যে সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগের উৎস। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান বদলাচ্ছে শুধু ভারতের প্রতিবেশী নয়, ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি কৌশলগত অংশীদার হিসেবে। এখন আপনাদের কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথমত, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদান কি বাংলাদেশের জন্য লাভজনক, নাকি এটা আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে? দ্বিতীয়ত, এডিএসআই ও GM403M রাডার বাংলাদেশের আকাশ প্রতিরক্ষাকে যদি সত্যি শক্তিশালী করে, তাহলে কি দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণে বাংলাদেশের অবস্থান বদলে যাবে? মন্তব্যে আপনার মতামত জানান।